এখন ঘড়িতে 6টা 15। এখন থেকে আমি সবাইকে জয়গুরু জানালাম, বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম। তো বন্ধুরা দেখো, আমি ইষ্টবৃত্তি প্রার্থনা করে নিয়েছি আর এখন দেখো প্রদীপটা কিন্তু এখন জ্বলছে। তো প্রদীপটা আমি নেবো না, প্রদীপটা হাওয়াতে নেমে যাবে। আর তাছাড়া হাত বা পাখা দিয়ে কখনোই আমরা প্রদীপটা নেমাতে আর কি আমাদের নেই। যদি এমার্জেন্সি কিছু হয়, ধরো তুমি কোথাও বাইরে যাচ্ছ, তখন ঠিক আছে হয়তো পাখা দিয়ে একটু নিভে দিলে, কিন্তু বাকি সময়টা কিন্তু ঘরে আর কি প্রদীপটা জ্বলতে দেওয়া উচিত। তো বন্ধুরা এগুলো এক একটা মঙ্গলের ব্যাপার, তাই বললাম তোমাদের কাছে। আর দেখো তোমার দাদা জানালার কাছে বসে আছে, প্রচুর গরম। তো যাই হোক, এখন হচ্ছে আমি চলে এলাম বিছানা পরিষ্কার করতে। আর যেহেতু আমি তোমাদের আগে ভিডিওতে শেয়ার করেছি, আমি কখনো কিন্তু জানালাগুলো বন্ধ করি না, বিশেষ করে গরমকালে তো একদমই না। তো এই দেখো জানালার পর্দাটা খোলাই আছে, আর সূর্য মামা দেখো কিছু কি মারছে আমার শোয়ার ঘরে। তো যাই হোক, কী ভালো লাগছে দেখতে, আমি তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম। তো বন্ধুরা প্রত্যেক দিনই আমাকে এরকম সকালে উঠে ঠাকুর দেবতা করে তারপর সূর্য প্রণাম করতে হয়, বাবা মাকে প্রণাম করতে হয়। তো আমার যারা বন্ধুরা সকালে ওঠো তাদেরকেও আমি অনুরোধ করি, তোমরা প্রত্যেক দিনে উঠে কিন্তু এই কাজগুলো করো, কিন্তু এগুলো প্রত্যেকে কিন্তু আমাদের জীবনের মঙ্গল, ঠিক আছে, মঙ্গল আর কি পথ। আর এতে কী হবে, আমাদের সমাজটাই কিন্তু উন্নতি লাভ করবে। কেন এত দুঃখ কষ্ট দেখছো তো, কত চারিদিকে মানুষের দুঃখ কষ্ট, সেগুলো কিন্তু আস্তে আস্তে একটু কমবে। আর এখন চলে এলাম আমি বিছানাটা পরিষ্কার করতে। তোমরা দেখতে পাচ্ছ বিছানাটা কিন্তু আস্তে আস্তেই বিছানা পরিষ্কার করি এই ঝাড়ুটা দিয়ে। তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই। যেদিন থেকে শুনেছি বিছানা জোরে জোরে ঝাড়ু দিতে নেই, তা আমি সেদিন থেকে আর ওই কাজটা করি না। পজিটিভ কথাগুলো ভেবেই কাজগুলো করতে হবে। অর্থাৎ আমি জোরে জোরে ঝাড়ুও দিয়ে বিছানাটা পরিষ্কার করি, তো ধুলো আলি কিন্তু আমার মুখেও ভর্তি যাবে, তাই না? আর ওই দেখো দেখতে পাচ্ছি তোমরা দূরে চিন্টু দাঁড়িয়ে আছে। আসলে কী হয়েছে বলো তো, ও আজকে একটু দেরি করে উঠেছে, তাই একটু বকা দিয়েছি ওকে আমি। তো বন্ধুরা সকালে ওঠাটা কিন্তু খুবই আমাদের আর কি জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেন আমরা এখন কিন্তু ভেজালের যুগে রয়েছি, আমরা যা খাচ্ছি সবই ভেজাল। সে শাকসবজি বলো, মশলা বলো, যাই খাচ্ছি না কেন সবই কিন্তু ভেজাল। কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু না কিছু কিন্তু প্রয়োগ করে তবে কিন্তু সেই জিনিসগুলোকে আর কি তোমার তৈরি করা হয় বা সেগুলোকে আর কি বড় করা হয়, যে কোনো জিনিস। তার মধ্যে যদি আমরা একটু জীবনে সচেতনতা ভাব নিয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি রাতে খেয়ে দেওয়া, শোয়া, এগুলো যদি করতে পারি বা একটু এক্সারসাইজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরটা ভালো থাকবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। তো চলো চিন্টু প্রণাম করে নিল, এটা আমাদের রেগুলার কাজ, তোমাদের আগে বলেছি, তবে শেয়ার করাটা সবসময় হয় না। তো বন্ধুরা বাচ্চারা যখন বড়দের প্রণাম করবে, তো বড়দেরও কর্তব্য বাচ্চাদের কিন্তু হাত জোড়ো করে অন্তত প্রণাম করা। এতে কী হলে তো শ্রদ্ধা ভক্তিটা বেড়ে যায় এবং ও বুঝতে পারবে যে আমাকেও কেউ একজন রেসপেক্ট করে। তো চলো বন্ধুরা, এইভাবে আমরা জীবনে চলার পথে কিছু কিছু নীতি আমাদের যদি মেনে চলতে পারি না, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের মঙ্গল। চলো এখন বিছানাটা পরিষ্কার করে চলে এলাম একটু মর্নিং ওয়াক করতে। আর মর্নিং ওয়াক করতে আমি বাড়ির সামনেতেই করি, নাইটি পরেই চলে আসি এই জন্যে। তো চলো রাস্তায় বেরিয়ে দেখলাম কুকুরগুলো খুবই চিৎকার করছে। তার আগে চিন্টু চলে এসে কুকুরগুলোকে বিস্কুট দিতে। আমি ভাবলাম যে কুকুর মানে চিন্টুর একটা অভ্যাস আছে কি কুকুর ঘাঁটার। আমাদের পরিবারের ছেলেগুলো না বেশি কুকুর ঘাঁটে খুব। আমার বর, আমার দেওরের ছেলে, এরা কুকুরকে এত ভালোবাসে। তবে হ্যাঁ, আমিও ভালোবাসি, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমি কুকুরের গায়ে হাত দিতে ভয় পাই, জন্মের ভয় পাই। আমি খেতে দেবো, তবে দূর থেকে দিয়েই চলে আসবো। তাদের চিন্টু আবার দেখেছে বিস্কুটগুলো নিয়ে এসে দিচ্ছে। আর ওই দিকে দেখছি কতগুলো কালো কুকুর আছে, এদের একটা ভাগ আছে, মানে যে কোনো দেখবে পাড়ার মধ্যে কুকুরগুলো আছে, এ পাড়ার মানে এদিকের কুকুরগুলো ওইদিকে যেতে পারবে না, ওইদিকের কুকুরগুলো এদিকে আসতে পারবে না। তার ফলে যদি আসে তো লেগে গেল একদম কুরুক্ষেত্র যুদ্ধ। তো তোমরা দেখতে যে আমাদের দিকে যত সব লাল কুকুর, আর ওদের ওইদিকে যত সব মানে কালো কুকুর, ওই যে ওই দিকটা দেখেছো। আমার এটা হাসি লাগে, মানে এদিকে যত কুকুর সব কালো, আর আমাদের দিকে যত কুকুর আছে লাল। আমাদেরটা মাঝখানে পড়ছে, আবার আমাদের আর একটা সাইড আছে, ওখানটা লাল কালো মিশে আছে সাদা, ওখানটা আবার মাল্টি কালার। তো বন্ধুরা এখন একটু মর্নিং ওয়াক করে এসে আর কি বসেছি, ঘরটা ঝাঁট দিয়ে গেছিলাম, তার ঝাঁট দেওয়ার দরকার হয়নি। তো এখন তোমার দাদা একটু চা করে নিয়ে আসছে। এই তোমাদের আগে বলেছিলাম আমি যে ঘরটা ঝাঁট দেওয়ার অপেক্ষা থাকে তোমার দাদা, কখন আমি ঘরটা ঝাঁট দেবো টক করে তখন চাটা করবে। তো যেহেতু আমি মর্নিং ওয়াক করতে গিয়েছি, তো আমি বলেই গেছিলাম যে আমি নিচে যাচ্ছি, তা ওই জন্য চাটা করেনি। আমাদের আসতে না আসতে উনি চাটা করে নিয়ে এসছে। ওনার কিন্তু একটু তর্স হইবে না, যেহেতু চাটা খুব ভালোবাসে খেত, তো
তো যাই হোক, আমারও খুব ভালো লাগলো, যেহেতু একটু এসে মাত্র চাটা মানে পেলাম। তো দেখবে মর্নিং ওয়াক করে এসে কিন্তু অনেকে চায়ের রাস্তায় যারা থাকে, কি রাস্তায় মর্নিং ওয়াক করতে যাচ্ছে, তারা দেখবেন চায়ের দোকানে গিয়ে কিন্তু আড্ডা মারে, মানে হাঁটা চলার পর। তা যাই হোক, মর্নিং ওয়াক করার পর শুধু চা বা কফি এইসব খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর বন্ধুদের বিশেষ করে চায়ের থেকে কফিটা খুব ভালোবাসি। যদিও রেগুলার না হলেই ভালো কফিটা, তবে মানে কফিটা আমার প্রিয়। আর এই বিস্কুট দিয়ে খাচ্ছে, আর সত্যি বিস্কুটটা আমার খুব একটা ভালো লাগে না, তাতে মুড়ি আমার বেস্ট। তো দেখ, তোমার দাদা নিয়ে চলে এসছে, কী করবো, কিছু করার নেই, এখন বিস্কুট দিয়ে চা খাবো। তো চলো এখন এদিকে চলে এলাম বাসন মাজতে, একটু বেলার দিকে আবার। তো বেলা বলতে কি 8টার সময়, তোমার দাদা একটু জল আনতে হবে, তো আমি গ্যালনটা আর কি ধুয়ে দিচ্ছি, যেটা আমি জল রাখি, অনেক দিন ধোয়া হয়নি। আর ক্যামেরাটা সুন্দর করে একটা জায়গায় সেট করেছি, অ্যালোভেরা গাছটা পেছন দিকে, তো খুব ভালো লাগছে না দেখতে বন্ধুরা। তো ঘরে এরকম গাছগাছালি থাকলে বেশ ভালো লাগে, মনটা ভালো লাগে। তোমার তো আগেও বলেছি, একটা গাছ মানে অরিজিনাল গাছ থাকলে সেটা দিয়ে তাকিয়ে থাকবে, বা সেটা থাকলে ঘরে না মনটা দেখবে অনেক শান্তি পাওয়া যায়। তো চলো এখন আমি তোমাদের সঙ্গে কথা বলতে দিই, কয়েকটা টুকটাক চায়ের বাসন ছিল সেটা ধুয়ে নিলাম, আর গ্যালনটাও ধুয়ে নিলাম। তো বন্ধুরা এখন দেখো চিন্টুকে পড়াতে বসেছি, আর চিন্টু তো আজকে স্কুলে যাবে। তো দেখো আর প্রচণ্ড তো গরম, তোমরা জানোই, এটা নতুন কিছু না। আর আমার এই ঘরে তো মানে যেহেতু পাখাটা খারাপ হয়ে গেছে, তাই এই ঘরে চিন্টুকে পড়াতে বসেছি। আর দেখো হাতে একটা পাখা ছিল, ছোট্ট পাখা, সেটা দিয়ে ওকে হাওয়া দিচ্ছি, কি আরাম লাগছে গো বন্ধুরা। যদিও আমার এই ঘর থেকে একটু জানালা থেকে রোদ মানে হাওয়াটা আসে দক্ষিণ দিকে, তবুও যখন হাওয়াটা আসে না তখন তো মানে প্রাণ বেরিয়ে যায়। আর ওর চিন্টুটা প্রচুর ঘেমে যাচ্ছে, মানে আমার মনে হয় বাচ্চাদের বেশি গরমটা বেশি লাগে, আর এসব সিজারের বাচ্চাদের আরও বেশি গরম লাগে। তো যাই হোক, এখন আর কি পাখাটা দিয়ে হাওয়া করছে, আর ওকে বললাম একটু অঙ্কটা করে তুই তাড়াতাড়ি করে স্কুলে চলে যা বাবা, কেননা বলে তো এত কড়া রোদে না, দেরি করে গেলে তাড়াহুড়ো করে যাবে, আর মানে আরও কষ্ট। তো ওই জন্য বললাম তাড়াতাড়ি করে নে, কয়েকটা অঙ্ক করে উঠে যা। আর তোমার দাদা বলে একটু বাজারে যাচ্ছি। তো বন্ধুরা চিন্টু স্কুলে চলে গিয়েছে, এখন তোমার দাদাও চলে এসেছে বাজার থেকে। আর তোমার দাদা এসে নিজে বলছে মানে বাইরে যে পরিমাণে রোদ, বাইরে থাকাই যাচ্ছে না। তো যাই হোক, তোমার দাদা এখন বাইরে থেকে নিয়ে এসে একটু মাছের তেল, আর ওর মধ্যে একটু মাছের ডিম আছে, আর এখানটায় আছে 4 পিস রুই মাছ। তোমার দাদাকে বলেছিল যে মাছ আনতে হবে না, তো যাই হোক তোমার দাদা বললো না, তোমরা তো এক জায়গায় নিরামিষ খাচ্ছ, আজ মাছ আনি। তো যাই হোক, ঝগড়া অশান্তি করে কোনো লাভ নেই। তো বন্ধু চলে এখন চলে এলাম সবজি কাটতে, একটা মাত্র সজনাটা পড়েছিল, একটু শুকিয়ে গেছে, তো ভাবলাম এটা দিয়ে দিই, ফেলে লাভ নেই, কেন বলতে এটা থেকে যেটুকু রস পাওয়া যায় তো সেটুকুই আর কি আমাদের শরীরে লাগবে। আর তোমার দাদা 2টো বেগুন নিয়ে এসে, একটা বেগুন দেবো, একটা বেগুন রেখে দেবো। আসলে কী বলতো, খেলে তো খাওয়াই যাবে, কিন্তু ভাবলাম যে রেখে সেখে খাওয়াটাই ভালো, কেননা আমি এই একটা বেগুন দিয়ে আমি আবার মাছের ঝোলও করবো, আবার প্লাস হচ্ছে এইদিকে তরকারিটাও করবো মাছের তেলে। তো যেহেতু মাছের তেলে তরকারি হবে, তো আমাদের ঘরে সবাই মোটামুটি মাছের তেলটা ভালোবাসে, আর মাছের ঝোলটাও সবাই ভালোবাসে। তো বন্ধুরা আমি তরকারি বসিয়ে দিয়েছি, আর দেখো তরকারিটা মাত্র 4টে থেকে 5টা পিস বেগুন দিয়েছি, তবে পাতলা পাতলা করে বেগুন কেটেছি, পাতলা করে না কাটলে বেগুনটা আমি কুলাতেও পারতাম না। আর যে তোমার দেখতে পেয়েছি ছোটো বেগুন, আর বাকিটা তরকারির জন্য রেখে দিয়েছি। আর তোমরা দেখলে 4 পিস মাছ এনেছিলো, ওটাকে আমি আবার 5 পিস করলাম, লেজাটা একটু বড় ছিল, ওটাকে আমি কেটে 2 টুকরো করলাম। তো তোমার দাদা বললো যে এটা করার কী দরকার ছিল, একবেলায় খেয়ে নিতে পারতে। আমি বললাম দেখো একবেলায় খেলে তো হবে না, আমাকে তো আবার বিকেলের দিন ভাবতে হবে, তো আমি এইটা দিয়ে যদি বিকেলটা চালিয়ে নিতে পারি, তাহলে আমার গ্যাসটাও সেভাবে, আমার খাটনিও সেভাবে, আর আমার জিনিসটাও আর কি সেভাবে, বিকেলে যে জিনিসটা আমার আর কি রান্না করতে লাগতো। তা আমাদের মনে হয় সংসারের ক্ষেত্রে মেয়েদের একটু কিপটে হওয়া আর কি দরকার। এটা শুধু আমার কথা, যে শাস্ত্রের কথা, আমি এই কারণে বলছি, একটা সংসার কিন্তু কীভাবে চলবে মেয়েদের থেকে ভালো কিন্তু কেউ বুঝতে পারে না। ব্যাটা ছেলেরা হয়তো বাইরে কাজকর্ম করে টাকা রোজগার করে তোমাকে দেবে বাজার ভর্তি করে, কিন্তু বাকিটা কিন্তু সব মেয়েদের হাতে, মেয়েরা হচ্ছে সংসারের চাবি। তাই বন্ধুরা আমাদের মনে হয় যেটুকু দরকার সেইটুকুই খরচ করো, কিন্তু বাকিটা করো না। আমার যেটুকু পরার দরকার সেটুকুই আমি পোশাক কিনবো, আমার খুব যে দামি পোশাক কিনতে হবে, পরলেই যে আমি আমার পোশাক পরা হবে সেটা কিন্তু না। যেমন ধরো চৈত্র মাসে সেলে, আমার জামা কাপড় অনেক আছে, কিন্তু চৈত্র সেলে গিয়ে আমি অনেক জামা কাপড় আবার কিনে আনলাম এক্সট্রা করে, এগুলো প্রয়োজন নেই। তো আমি বেকার ওই টাকাগুলো এইভাবে না খরচ করে, বা আমার ঘরে অনেক রান্না আছে তারপর আমি এক্সট্রা রান্না করছি, তাহলে আমার কি যে ফ্রিজে রেখে রেখে খেতে হবে? আর ফ্রিজে রাখা খাবার দীর্ঘদিন খাওয়াটা উচিত না, কারণ ফ্রিজের খাবারটাও যে নিরাপদ খাবার তা না, ওতেও তো একটা ব্যাকটেরিয়া সৃষ্টি হচ্ছে, তাই না? যতই বরফ থাক, বরফ তো ক্ষণিকের জন্য তোমাকে ব্যাকটেরিয়াটাকে দমন করবে, কিন্তু সবসময় তো পারবে না। তাই আমাদের ভেবে চিন্তে মেপে চলাটাই দরকার, এতেই কিন্তু মানে মেয়েরা লক্ষ্মী বা দশভূজা হতে পারে সংসারে।
আর সংসারে যেটা মঙ্গল হবে আমি সেটাই করবো। তা আমার এই কিপটেমের জন্য যে সংসারে মঙ্গল হয় এবং আমার পরিবারের লোকরা আমার মনে হয় তারাও খুব খুশি হবে। আর আমার থেকে আমার পরবর্তী জেনারেশনটা কিন্তু শিখবে যে সংসারের প্রতি দায়িত্ব কর্তব্যটা। তো চলো এখন আমি ব্যাংকে যাচ্ছি, এখানে ভিডিও শেষ করছি।